আমাদের এই বাংলা সাহিত্যের মধ্যে অন্যতম একটি উপন্যাস উঠে এসেছে, সেইটি হলো রাধা। এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক অন্যতম অবদান, যা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1800 শতকের এক অন্যতম দৃষ্টান্ত তুলে ধরেছেন। এই রাধা উপন্যাস সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য আমি বলতে চলেছি। প্রথম প্রকাশ শারদীয়া আনন্দবাজার পত্রিকায় 1364 বঙ্গাব্দে। উৎসর্গপত্র শ্রীযুক্ত প্রেমেন্দ্র মিত্র, পরম মিত্র, বর্ষু দোল ও পূর্ণিমা 1364। প্রথম গ্রন্থাকারে প্রকাশ দোল পূর্ণিমা 1366 বঙ্গাব্দে। পরিচ্ছেদ পট ত্রিবর্ণ রঞ্জিত, প্রকাশ ত্রিবেণী প্রকাশন। প্রথম মিত্র ঘোষ সংস্করণ ফাল্গুন 1374। প্রচ্ছদপট আশু বন্দ্যোপাধ্যায় অঙ্কিত ত্রিবর্ণ তারাশঙ্করের বিখ্যাত সৃষ্টি। কীর্তিহাটের কঙ্ক উপন্যাসের বীজ রূপ দেখা যায় রাধা উপন্যাসের মধ্যে। এবার আমি এখান থেকে কিছু পটভূমি, রাধা উপন্যাসের কিছু পটভূমি আলোচনা করব। যা প্রেক্ষাপট অষ্টাদশ শতাব্দী। আমরা সবাই জানি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই রাধা উপন্যাসে অষ্টাদশ শতকের অনেক কিছু দৃষ্টান্ত, পুরোটাই অষ্টাদশ শতকের ঘটে চলেছে পুরো কাহিনীটা। এবং এই সময় এই একটা বাংলা, বিহার, উড়িষ্যার শৃঙ্খলা স্থাপন করেছিল মুর্শিদ কুলি খাঁ। এবং এই বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। বাংলায় তখন মসনদের বসেছিলেন সুজাউদ্দিন। পটভূমিটি সেই সময়ে মুর্শিদাবাদের টাকায় চাল পাওয়া যেত 5 মণ সম্ভবত। সেই জিনিসের বাজার দর বাঁধা ছিল খাদ্য সামগ্রীতে। ব্যবসায়ীরা যদি লাভ করতে চাইতো তাহলে গাধার পিঠে চড়ানো হতো। স্থান ইলামবাজার। এই যে গল্পের মেন পটভূমিটা বা রয়েছে, যে পটভূমিটা রয়েছে সেটা হচ্ছে ইলামবাজারের মধ্যে, যে ইলামবাজারকে নিয়েই পুরো কাহিনীটা, তার পাশাপাশি পুরো কাহিনীটা চলছে, ইলামবাজারের মেন কাহিনীটা। এবার এই ইলামবাজারটা যদি বলা হয় কোথায় অবস্থিত, তো ওই ইলামবাজারটা অবস্থিত অজয় নদীর তীরে, বীরভূম জেলার অবস্থিত। উত্তর সুকবাজার, উত্তরে কি আছে, ইলামবাজারের উত্তরে আছে সুকবাজার এবং উত্তরে আছে সুকবাজার এবং পশ্চিমে আছে জানু বাজার। তো যদি প্রশ্নের মধ্যে পড়ে থাকে যে ইলামবাজার টি অজয় নদীর তীরে অবস্থিত, এটির উত্তরে আছে সুকবাজার এবং পশ্চিমে আছে জানু বাজার পর্যন্ত বিস্তৃত। তো এটা হচ্ছে বিস্তৃত, মানে এরিয়াটা বিস্তৃত আছে। এবার একটা জায়গাটা, এরিয়া সম্বন্ধে আমাদের একটা জ্ঞান হয়ে গেল। এবং এখানে যদি বলা হয় এখানে বড় কারবার কিসের হয়, এখানে বড় কারবার হয় লাক্ষার এখানে বড় কারবার হয়। তারপর এবং কদর বেশি বড় খদ্দারের আমদানি, কারণ গালার এখানে কারবার বেশি হয়, বড় খদ্দারের আমদানিকরণ হয়। পরের পৃষ্ঠা বলতে কারিগর বিদ্যার জন্য একে বলা হয় এলেম বাজার। তো এ প্রশ্নে পড়তে পারে যে ইলামবাজারকে কারিগর বিদ্যার জন্য কি বলা হয়, তো একে বলা হয় এলেম বাজার। এলেম বাজার বলা হয় কারিগর বিদ্যার জন্য, ইলামবাজারকে কারিগর বিদ্যার জন্য এলেম বাজার। তো মনে রাখবে এই ইলামের সঙ্গে এলেমের একটা সামঞ্জস্য আছে। তো এলেম বাজার, ইলামবাজার। তো সুজাউদ্দিনের রংমহলের সুজাউদ্দিনের রংমহলের চেহেল সুতুন বিলাস ভবন, করাসবাগ
আচ্ছা, সুজাউদ্দিনের রংমহল, চেহেল সুতুন, বিলাস ভবন, পরশবাগ। আচ্ছা, ফরাসবাগের যে জিনিসের প্রশংসা দিল্লির দরবার পর্যন্ত ছিল সেটা গালার গাছ, মানে গালা এইসব জিনিসগুলো সব হচ্ছে ফরাসি বাগের সব দিল্লি পর্যন্ত যেত। সেই সময়ে ফিরিঙ্গিদের কারবার ছিল কুলের কুলের আর কাপড়ের। শিব চতুর্দশী মানে ফিরিঙ্গিদের কারবার ছিল কুলের আর কাপড়ের। শিব চতুর্দশী, মৌনী অমাবস্যা, ফাল্গুন মাসের দ্বিতীয় সপ্তাহে পঞ্জিকা মতে মন্থরা অষ্টসান। আচ্ছা, শিব চতুর্দশী জিনিসটা একটু বলে রাখি যে মৌনী অমাবস্যা আমারও সাধারণত এই পুঁজি সম্বন্ধে বিশেষ কোনো জ্ঞান রাখি না আমিও, কিন্তু এটা মনে রাখবে মৌনী অমাবস্যায় ফাল্গুন মাসের দ্বিতীয় সপ্তাহে। তো এটা ফাল্গুন মাস সবারই মনে রয়ে যাবে যে ফাল্গুন মাসের দ্বিতীয় সপ্তাহে পঞ্জিকা মতে মন্ধরা ও অক্ষয়সান শুক্লপক্ষের প্রতিপাদ। এবং মাধপক্ষ হচ্ছে পূর্ণিমার হোলি উৎসবকে বলা হচ্ছে মাধপক্ষ। তো আমাদের এখানে এই প্রাসঙ্গিক তথ্য সমাপ্ত হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো, লাইক করো। এগুলো আমি বলতে কখনো চাই না, তো যদি মন যায় করো, না মন যায় না করো, অসুবিধা নেই। গুড বাই।